সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রাইম সিক্রেট বাংলা চ্যানেলের নতুন একটি ভিডিওতে। ৯০-এর দশকের শেষের দিকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মডেল ছিলেন সৈয়দা তানিয়া মাহবুব তিন্নি। তার সুন্দর চেহারা এবং আত্মবিশ্বাস তাকে দ্রুতই মিডিয়ার আলোচনায় নিয়ে আসে। তবে মডেল তিন্নির নামটি সবার কাছে বেশি পরিচিত তার রহস্যে ঘেরা অপমৃত্যুর কারণে। কেন মডেল তিন্নিকে হত্যা করা হয়? এই হত্যাকাণ্ডের পেছনে কার হাত ছিল? সর্বোপরি এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে আদালতের রায়সহ সকল কিছুই আদ্যপান্ত জানাবো আজকের ভিডিওতে। চলুন ঘটনাটি শুরু করা যাক। বাংলাদেশের এক সময়ের আলোচিত মডেল সৈয়দা তানিয়া মাহবুব তিন্নি, কিন্তু মিডিয়াতে তিনি কাজ করতেন তিন্নি কিংবা তিন্নি হোসেন নামেই। 22 অক্টোবর 1977 সালে পুরান ঢাকার ওয়ারিতে তার জন্ম হয়। 1999 সালে তিন্নি র্যাম্প মডেলিং দিয়ে যাত্রা শুরু করেন। 2000 সালের প্রথম দিকে জনপ্রিয় অভিনেতা ও বিজ্ঞাপন নির্মাতা আফজাল হোসেনের হাত ধরেই প্রথম বিজ্ঞাপনে কাজ করেন তিনি। হেনোলাক্স ক্রিম বিজ্ঞাপনই তার প্রথম টিভি বিজ্ঞাপন ছিল। পরবর্তীতে তিনি স্টারশিপ কন্ডেন্স মিল্ক, লিজান মেহেদি, গন্ধরাজ তেল, এলিট পেইন্ট, কোয়ালিটি আইসক্রিম এবং রিচি জুসের বিজ্ঞাপনও করেছিলেন। বিজ্ঞাপনের পাশাপাশি কয়েকটি টিভি নাটকেও তাকে দেখা গেছে। পরিচালক বাদল খন্দকারের একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েও পরে তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেন। মাত্র 2 বছর মিডিয়াতে কাজ করেই বাংলাদেশের মানুষের কাছে হয়েছিলেন সবচেয়ে জনপ্রিয় মডেল। 1990-এর দশকের শেষের দিকে এবং 2000 দশকের শুরুতে তিনি বাংলাদেশ ফ্যাশন ইন্ডাস্ট্রিতে উজ্জ্বল নক্ষত্র হিসাবে আবির্ভূত হন। তার কেরিয়ারের শীর্ষে পৌঁছানোর সময়টাই ছিল তার জীবনের সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত অধ্যায়। তারপর 11ই নভেম্বর 2002 সাল সকাল 8টা বুড়িগঙ্গা নদীর বাংলাদেশ চীন মৈত্রী সেতুর নিচে পিলারের উঁচু জায়গায় অজ্ঞাতনামা এক যুবতীর লাশ পাওয়া যায়। কয়েকজন মানুষের ভিড় ছিল সেখানে। শ্যামপুর থানার এসআই গোলাম মাওলা সহ কয়েকজন পুলিশ সদস্য হাজির হলেন। ঘটনাস্থল কেরানীগঞ্জ থানা এলাকায় হওয়ায় বিষয়টি বেতার মারফত কেরানীগঞ্জ থানাকে জানানো হয়। সকাল 10:15টার দিকে কেরানীগঞ্জ থানার এএসআই মোহাম্মদ শফিউদ্দিন ঘটনাস্থলে এসে লাশটি নদী থেকে তোলেন। সুরতহাল রিপোর্ট তৈরি করেন। ময়না তদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে লাশটি নিয়ে যান। ময়না তদন্ত শেষে দাবিদার না থাকায় বেওয়ারিশ লাশ হিসেবে লাশটি আঞ্জুমান মফিদুল ইসলাম কর্তৃক জুরাইন কবরস্থানে দাফন করা হয়। সুরতহাল রিপোর্ট তৈরির সময় পুলিশ লাশের শরীরের বিভিন্ন অংশে থেতলানো জখম দেখতে পায়। মাথার খুলিতে ভোঁতা অস্ত্রের আঘাতও ছিল। আঘাতের চিহ্ন দেখে পুলিশ নিশ্চিত হয় এটি একটি হত্যাকাণ্ড ছিল। এএসআই শফিউদ্দিন ওই দিন দুপুরে কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। মামলাতে কাউকে আসামি করা হয়নি। মামলায় সন্দেহ করা হয় আগের দিন রাতের আধারে অজ্ঞাতনামা কোনো ব্যক্তি হত্যা করে লাশটি গোপন করার জন্য বুড়িগঙ্গা সেতুর নিচে ফেলে দিয়েছে। 2002 সালের 11ই নভেম্বর নদী থেকে মরদেহ তোলার 4 দিন পর 15ই নভেম্বর জাতীয় পত্রিকায় বেওয়ারিশ মরদেহের ছবিটি প্রকাশ করে পুলিশ। ছবি প্রকাশের পর তিন্নির স্বজনেরা মরদেহটি তিন্নির বলেই শনাক্ত করেন। মৃত্যুর 11 দিন পর কবর থেকে তার মরদেহ তোলা হয়। এর আগে নিহত তিন্নির চাচা সৈয়দ রেজাউল করিম কেরানীগঞ্জ থানায় একটি মিসিং ডায়েরি করেছিলেন। সুপরিচিত মডেল তারকা তিন্নির মরদেহ শনাক্তের পর নড়েচড়ে বসে প্রশাসন। তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে সন্দেহভাজন হিসাবে গ্রেফতার করে তিন্নির স্বামী শাফাকাত হোসেন পিয়াল, এবায়দুল্লাহ ওরফে স্বপন গাজী ও গাজী শরীফুল্লাহ ওরফে তপন গাজীকে। তখনও পর্যন্ত প্রধান আসামি ধরাছোঁয়ার বাইরেই ছিল। পরে আরও আটঘাট বেঁধে তদন্ত শুরু করে পুলিশ। বেরিয়ে আসতে থাকে নতুন নতুন তথ্য, ঘুরতে থাকে তদন্তের মোড়। মামলাটির চাঞ্চল্যকর মামলা হিসেবে 2002 সালের 24 নভেম্বর তদন্তভার সিআইডিকে ন্যস্ত করা হয়। এরপর মামলাটি তদন্তের দায়িত্ব পান সিআইডি। আলোচিত এই হত্যাকাণ্ডের ঘটনায় তিন্নির স্বামী পিয়াল সহ গ্রেপ্তারকৃতদের সিআইডির তদন্তে প্রমাণ না মেলায় পরবর্তীতে তাদের ছেড়ে দেওয়া হয়। তিন্নির বাসার কাজের মেয়ে বিনা, গাড়ি চালক ও অন্যান্যদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ নিশ্চিত হয় এক সময়কার প্রভাবশালী ছাত্রনেতা সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক অভি তিন্নিকে হত্যা করে লাশ গোপন করার চেষ্টা করেন। জানা যায় এই প্রভাবশালী নেতার সাথে তিন্নির প্রেমের সম্পর্ক ছিল। অভির সাথে প্রেমের সম্পর্কের বিষয়ে তিন্নির চাচা সৈয়দ রেজাউল করিম আদালতকে বলেছিলেন,
1999 সালের 22 জুলাই তিন্নির সঙ্গে পিয়ালের সামাজিকভাবে বিয়ে হয়। বিয়ের পর তিন্নি যা আয় করতেন সেটি তার স্বামী পিয়াল নিয়ে যেতেন। টাকা পয়সা না দিতে পারলে তিন্নিকে মারধরও করতেন। দুজনের মধ্যে পারিবারিক ঝামেলার এক পর্যায়ে তিন্নির শ্বশুর পিয়াল ও তিন্নিকে আলাদা ফ্ল্যাট নিয়ে বসবাস করতে বলেন। তখন থেকে তিন্নি ও পিয়াল আলাদা ফ্ল্যাট নিয়ে বসবাস করতে থাকে। এক সময় তিন্নি ব্যাংককে শুটিং করতে যান। তখন অভির সঙ্গে তার পরিচয় হয়। ব্যাংকক থেকে ক্যামেরা কিনে না আনায় পিয়ালের সঙ্গে তিন্নির ঝগড়াও হয়, মারামারির ঘটনাও ঘটে। মারামারির বিষয়টা অভিকে জানান তিন্নি। তখন অভি পিয়ালকে ডেকে বলেন, তুমি তিন্নিকে ছেড়ে দাও, আমি তিন্নিকে বিয়ে করব। এরপর অভি পিয়ালকে তার বাসা থেকে বের করে দেন। তখন থেকে অভি ও তিন্নি একসাথে একই বাসায় থাকতে শুরু করে। 2008 সালের দিকে অন্যান্য কয়েকটি মামলায় কারাগারে বন্দী ছিল শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ওরফে ইমন। সিআইডি ইমনকে জিজ্ঞাসাবাদ করে তিন্নি হত্যার ব্যাপারে। ইমনের স্বীকারোক্তিতে বেরিয়ে আসে সংসদ সদস্য অভির নাম। জিজ্ঞাসাবাদে ইমন পুলিশকে জানায়, তিনি যখন ভারতে পালিয়েছিলেন তখন অভির সঙ্গে তার সাক্ষাৎ হয়। সে সময় অভি কথার প্রসঙ্গে বলেছিলেন মডেল তারকা তিন্নির সঙ্গে তার ভালোবাসা ও প্রেমের সম্পর্ক হয়। অভি তিন্নিকে দিয়ে তার স্বামী পিয়ালকে ডিভোর্সও দিতে বাধ্য করে এবং তিন্নিকে বিয়ের আশ্বাস দেন। কিন্তু অভি তিন্নিকে বিয়ে করতে রাজি ছিলেন না। এই ঘটনায় তিন্নি অভিকে হুমকি দিয়েছিলেন সে যদি তাকে বিয়ে না করে তাহলে মিডিয়াতে তাদের দুজনের সম্পর্কের কথা প্রকাশ করে দিবেন। হত্যাকাণ্ডের দিন এমন হুমকিতে দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে অভি তিন্নির মাথা ধরে ধাক্কা দেন। তখন তিন্নি মাথায় আঘাত পান এবং মারা যান। পরে অভি তার গাড়িতে করে তিন্নির মরদেহ বুড়িগঙ্গা নদীর সেতুর নিচেই ফেলে রাখেন। পরবর্তীতে সর্বশেষ তদন্ত কর্মকর্তা মোজাম্মেল হকই 2008 সালের 8 নভেম্বর সাবেক ছাত্রনেতা ও সংসদ সদস্য গোলাম ফারুক অভিকে একমাত্র আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন। অভিযোগপত্রে 41 জন ব্যক্তিকে সাক্ষী করা হয়। 2008 সালের সেই অভিযোগপত্রে বলা হয়, অভির প্ররোচনায় মডেল তিন্নি তার স্বামীকে তালাক দেন, কিন্তু অভি এরপর তিন্নিকে বিয়ে করতে অস্বীকৃতি জানান। তিন্নি এসব তথ্য মিডিয়ায় ফাঁস করে দেওয়ার হুমকি দেন অভিকে। ক্ষিপ্ত হয়ে অভি 2002 সালের 10 নভেম্বর সন্ধ্যার পর রাতের যে কোনো সময় তিন্নিকে হত্যা করে এবং লাশ গুম করার জন্য গাড়িতে করে তিন্নির দেহটি নিয়ে যান বাংলাদেশ চীন মৈত্রী সেতুর কাছে। তারপর সেখানেই ফেলে রেখে চলে যান। কিন্তু পরবর্তীতে অভি কানাডায় পালিয়ে যান। এছাড়াও এই মামলায় 22টি আলামত জব্দ করা হয়েছিল। এরপর 2010 সালের 14 জুলাই ঢাকার 7ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ এই মামলার অনুপস্থিত অভির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। তারপর বিভিন্নভাবে 2010 থেকে 2025 পর্যন্ত এই মামলাটির বিচার কার্য আদালতে চলতেই থাকে। বহুল আলোচিত তিন্নি হত্যার রায়ের তারিখ 31 বার পিছানোর পর ঢাকা জেলার 7ম অতিরিক্ত দায়রা জজ আদালতে রায় ঘোষণার জন্য 2021 সালের নভেম্বরের 15 তারিখ নির্ধারণ করে, কিন্তু সেই তারিখেও রায়টি হয়নি। এই মডেল কন্যা তিন্নি হত্যা মামলায় 2007 ও 2018 সালে ইন্টারপোল অভির বিরুদ্ধে লাল নোটিশ জারি করে, কিন্তু দীর্ঘ 22 বছরেও ঘাতক অভির সন্ধান করতে পারেনি আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল। জানা যায় অভি কানাডায় পালিয়ে আছেন, তবে এই ফাঁকে তাকে দেশে এনে বিচার কার্য সম্পাদন করা সম্ভব হয়নি। মামলাটির 3 নম্বর সাক্ষী ছিলেন তিন্নির বাবা সৈয়দ মাহবুব করিম। 2011 সালের 10 এপ্রিল আদালতে তার সাক্ষ্য গ্রহণ হয়। তিন্নি নিখোঁজ হওয়ার কয়েকদিন আগের ঘটনা প্রসঙ্গে তিন্নির পিতা সৈয়দ মাহবুব করিম বলেন, একদিন তিন্নি আমাকে রাত 9টার দিকে টেলিফোন করে বলেছিলেন ধানমন্ডি উপস্থিত হওয়ার জন্য। পরে আমি ধানমন্ডি উপস্থিত হই। সেখানে তিন্নি বাবু নামের একজনের সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দেয়। তিন্নি তখন বলেন বাবুই হচ্ছেন অভি। তখন অভি আমাকে অনেক সম্মান করে, জুস খাওয়ার জন্য জোরাজুরি করতে থাকে। পরে আমি তিন্নিকে নিয়ে বাসায় চলে আসি। আসার সময় তিন্নিকে জিজ্ঞাসা করি, অভির সঙ্গে তোমার এই মেলামেশা কেন? তখন সে আমাকে বলেছিল, অভির সঙ্গে আমার অ্যাফেয়ার আছে বাবা, অভি আমাকে বিয়ে করবেন। তখন তিন্নির বাবা তিন্নিকে পিয়ালের কথা বলে অভির বিষয়টা খুবই বিরক্তির সাথেই গ্রহণ করেন। কিন্তু তিন্নি তার বাবাকে বলেছিল, আমি পিয়ালের সঙ্গে থাকতে চেয়েছি, কিন্তু পিয়াল আমাকে ধরে রাখতে পারেনি। তিন্নির বাবা আরও বলেন, পরের দিন রাত 10টার দিকে অভি তিন্নির বাবাকে পিয়াল ও তিন্নির বাসায় ডেকে নিয়ে যায়।
সেখানে পিয়ালও ছিল। আরও ছিল পিয়ালের ভাই রিয়াল ও দুজন কাজের মেয়ে। অভি তিন্নির বাবাকে তখন বলেছিলেন, আমি পিয়ালের কাছ থেকে তালাক নিয়ে নেব। এরপর অভি পিয়ালকে ধমকের স্বরে বলেন, আমি 2টি ডিভোর্স লেটার ব্যাকডেটে পাঠাবো, সেগুলো তুমি ব্যাকডেটে সিগনেচার করে দিবে। অভি পিয়ালকে জিজ্ঞাসা করেছিল, এই বাসার মধ্যে তোমার কি কি জিনিস আছে? জবাবে পিয়াল বলেছিল, এই বাসায় যা আছে সবই আমার। এরপর অভি বলেছিলেন, রোজার ঈদের পর আমি তিন্নিকে বিয়ে করব। তিন্নির বাবার সাক্ষ্য মতে অভিনয়ে আগ্রহী ছিল না তিন্নি। তিন্নির স্বামী পিয়ালই তাকে নানা কৌশলে অভিনয়ে আনে। একদিন পিয়াল তাকে ব্যাংককে শপিংয়ে পাঠায়। সেখানে বাবু নামের এক ভদ্রলোক তাকে সহযোগিতা করবে বলে জানানো হয়। সেই বাবুই ছিল অভি। এরপর অভির সঙ্গে তিন্নির সম্পর্ক গড়ে ওঠে। ধীরে ধীরে গভীর পরকীয়ায় রূপ নেয়। তিন্নির বাবা আদালতকে আরও জানান, রহস্যজনকভাবে তিন্নির স্বামী শাফাকাত হোসেন পিয়ালকে বেকসুর খালাস দেয়া হয়েছে। মামলায় বর্তমানে একমাত্র আসামি সাবেক এমপি গোলাম ফারুক অভিও ধরাছোঁয়ার বাইরে। মামলাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে একটি মহল এখনও নানা প্রকার ষড়যন্ত্র করেই চলেছে। তিন্নি হত্যাকাণ্ডের পরপরই এমপি অভি দেশত্যাগ করলেও পরের 8 বছরে অর্থাৎ 2001 থেকে 2008 সালের মধ্যে 2বার তিনি দেশে এসেছিলেন, কিন্তু অদৃশ্য কারণে পুলিশ তাকে গ্রেপ্তার করেনি। বিদেশ থেকে অভিকে দেশে ফিরিয়ে আনার জন্যও তৎকালীন সরকার কোনো সঠিক ব্যবস্থা করেনি। অভির পক্ষে মামলায় নিযুক্ত আইনজীবী শাহ ইলিয়াস রতন অবশ্য বলেছিলেন, 2006 সালের 3 নভেম্বর অভির পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায়। তাই তিনি পাসপোর্টের মেয়াদ বাড়ানোর আবেদন করেন কানাডার অটোয়ায় অবস্থিত বাংলাদেশ হাই কমিশনে। কিন্তু বহুবার লিখিত তাগিদ দেওয়ার পরেও পাসপোর্টটি ইস্যু করা হয়নি। তিনি বিচারের সম্মুখীন হতে চান, কিন্তু তাকে পাসপোর্ট দেয়া হচ্ছে না। অভিকে পাসপোর্ট ইস্যু করার জন্য 2010 সালে তার পক্ষে রিট করা হয়েছিল হাইকোর্টে। 2011 সালের 15 জানুয়ারি রুল জারি করেন হাইকোর্ট। এরপর 2011 সালের 23 জুন হাইকোর্ট মামলাটির স্থগিতাদেশ দেন। এই কারণে কয়েক বছর মামলার কার্যক্রম স্থগিত ছিল। হাইকোর্টের নির্দেশে এই মামলার বিচার প্রক্রিয়া প্রায় 5 বছর স্থগিত থাকার পরে 2015 সালে মামলাটির বিচার কার্যক্রম পুনরায় শুরু হয়। পলাতক অভি কানাডা থেকে তার আইনজীবী বরাবর একটি চিঠি লেখেন। সেই চিঠির কপি দেয়া হয় ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের প্রধান সহকারী ও কৌশলীদেরকেও। এতে অভি দাবি করেন, 1996 সালে বরিশাল 2 আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি আইনের শাসনে বিশ্বাসী। ষড়যন্ত্রমূলকভাবে তিন্নি হত্যা মামলায় তাকে আসামি করা হয়। মামলার এজাহারে তার নামও ছিল না। বিশ্বস্ত সূত্রে তিনি জানতে পারেন তাকে গ্রেপ্তার করে নির্যাতন করা হতে পারে। এমন আশঙ্কা থেকেই তিনি দেশ ছেড়ে কানাডায় পালিয়ে যান। এভাবেই বিভিন্ন ঘটনা পরিক্রমায় 2010 থেকে 2025 পর্যন্ত এই মামলাটির বিচার কার্য আদালতে চলতেই থাকে। বহুল আলোচিত তিন্নি হত্যার রায়ের তারিখ 30 বারেরও বেশি সময় পেছানোর পর সবাইকে অবাক করে দিয়ে 2025 সালের 14 জানুয়ারি এই মামলার রায়ে সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক অভিকে খালাস দেন ঢাকার 2য় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। রায়ে আদালত বলেছেন, ফৌজদারি বিচার ব্যবস্থায় আসামিকে শাস্তি দিতে হলে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হতে হবে। কেবল পলাতক হওয়ার কারণে কোনো আসামিকে দোষী হিসেবে বিবেচনা করা যাবে না। মডেল কন্যা তিন্নি হত্যার প্রত্যক্ষদর্শী কোনো সাক্ষী নেই বলে আদালতকে জানান মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক। আলোচিত এই হত্যা মামলায় আসামি সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক অভির খালাসের রায়ে এ তথ্য রয়েছে। এছাড়া আদালতের রায়ে আরও উল্লেখ রয়েছে, তদন্ত কর্মকর্তা যে সাক্ষী সানজিদুল হাসান ইমনের জবানবন্দির উপর ভিত্তি করে গোলাম ফারুক অভির বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছিলেন, শুনানিতে আদালতে বলেছিলেন তিন্নি হত্যার বিষয়ে তিনি কিছুই জানেন না। অভির সঙ্গে তার কোনো কথাও হয়নি, দেখাও হয়নি। আদালতের জেরার জবাবে তদন্ত কর্মকর্তা আরও বলেন, সানজিদুল হাসান ইমনের জবানবন্দি নেয়ার আগে তিনি মামলার অভিযোগপত্র দেওয়ার মতো পর্যাপ্ত কোনো সাক্ষ্য প্রমাণও পাননি। ইমনের জবানবন্দির উপর ভিত্তি করেই তিনি সাবেক সংসদ সদস্য অভির বিরুদ্ধে অভিযোগপত্র দেন। রায়ে আদালত বলেছেন, 18 জন সাক্ষীদের বক্তব্যে প্রমাণিত হয়েছে তিন্নির সঙ্গে আসামি গোলাম ফারুক অভির প্রেমের সম্পর্ক ছিল। অভি ও তিন্নি একই বাসায় থাকতেন।
কিন্তু সাবেক সংসদ সদস্য অভি যে তিন্নিকে খুন করেছেন এ ব্যাপারে স্পষ্ট কোনো তথ্য প্রমাণ পায়নি আদালত। এখন আদালতের রায়ে উঠে আসা সবচেয়ে চমকপ্রদ তথ্যটি শোনাবো আপনাদের। রায়ে বলা হয়েছে 2002 সালের 10 নভেম্বর অর্থাৎ যেদিন তিন্নি মারা যান সেদিন সন্ধ্যা 7:30টার দিকে তিন্নি তার চাচার বাসায় যান। এর আধা ঘন্টা পর রাত 8টা বা 8:30টার দিকে অভি তিন্নির বাসায় আসেন তিন্নিকে খোঁজার উদ্দেশ্যে। এই সময় থেকে অভি তিন্নির বাসাতেই অবস্থান করেন। পরদিন সকাল পর্যন্ত অভি তিন্নির বাসাতেই ছিলেন, যা তিন্নির বাসার কাজের গৃহকর্মী শেফালি ও বিনার বক্তব্যে আদালতে প্রমাণিত হয়। তিন্নির চাচার বক্তব্য তুলে ধরে রায়ে আদালত প্রকাশ করেছেন, চাচার কাছে তিন্নি অভির সঙ্গে পার্টিতে যাবেন বলেছিলেন, কিন্তু এই রাতে তিন্নি তার বাসা থেকে বের হয়ে অভির সঙ্গে পার্টিতে গিয়েছিলেন এমন কেউ দেখেননি। বরং ওই দিন সন্ধ্যার পর অভি তিন্নির খুঁজে তিন্নির বাসাতেই অবস্থান করেছেন। তিন্নির বাসার 2 কাজের মেয়ের সাক্ষ্যের বরাতে আদালত রায়ে বলেছেন, ঘটনার দিন রাতে তিন্নির সঙ্গে অভির দেখা হয়নি, বরং তিন্নির খুঁজে অভি তখন অস্থির ছিলেন এবং সারা রাত তিন্নির বাসায় অপেক্ষাই করেছেন। তারপর সকালে তিন্নির বাসা থেকে অভি চলে যান। এ সমস্ত বিষয় বর্ণনা করেই আদালত অভিকে বেকসুর খালাস প্রদান করেন। অভির পক্ষে আইনজীবী বলেন, রায়ে তার মক্কেল ন্যায় বিচার পেয়েছেন। তবে আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর বলেন, খালাসের রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট নয়। রায় পর্যালোচনা করে উচ্চ আদালতে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এভাবেই বাংলাদেশের মিডিয়া জগৎ থেকে হারিয়ে যায় একটি তাজা প্রাণ। এই ছিল আজকের ঘটনা। এরকম সত্য ঘটনা অবলম্বনে বিভিন্ন অপরাধমূলক ঘটনা দেখতে আমাদের ক্রাইম সিক্রেট বাংলা চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন। আশা করছি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সবসময়। দেখা হবে পরের ভিডিওতে।